দেশে জড়ো হয়েছে ৪৮টি দল। মধ্যমণি ফুটবল এই পৃথিবী নামের গোলকের সকল মানুষকে মাতিয়েছে একই ছন্দে। গোলকের এই ফুটবলের সেরা আসর নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি শরীফ রওশন। আজ বিশ্বকাপের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, বিশেষ করে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ। যারা আসলে সেমিফাইনালিস্ট হয়ে গেছে ফ্রান্স, এক যুগ ধরে যারা নিজেদের আসলে ধারাবাহিকতা অব্যাহত রেখে বিশ্ব ফুটবলে আসলে আধিপত্য বজায় রেখেছে, শাসন করবে হয়তো বা পরবর্তী সময়েও। আজ বেলজিয়াম এবং স্পেনেরও রাতে ম্যাচ রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে আজকে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক গোলরক্ষক এবং কোচ বিপ্লব ভট্টাচার্য। আপনাকে স্বাগত দাদা। ধন্যবাদ। বলছিলাম যে নকআউট শেষ হয়ে গেছে, এখন কোয়ার্টার ফাইনাল শুরু হয়ে গেছে, সেমিফাইনালের প্রস্তুতিও নিচ্ছে দলগুলো। এরই মধ্যে ফ্রান্স কিন্তু তারা নিজেদের নাম লিখে ফেলেছে সেমিফাইনালিস্ট হিসেবে। ম্যাচটা কেমন শুরু দেখলেন আর কি? কারণ আমরা বলছিলাম যে ফ্রান্স হয়তো বা এইভাবে আসলে পরীক্ষা দিতে হয়নি, শেষ 16 থেকে শুরু করে যদি বলি গ্রুপ পর্ব থেকে শেষ 16 পর্যন্ত। মরক্কো কি সেইভাবে আসলে পরীক্ষাটা নিতে ব্যর্থ হয়েছে নাকি ফ্রান্স বেশি ভালো খেলেছে? ধন্যবাদ। আসলে প্রোফাইলিং যদি দেখেন, আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালটাই দেখি, আমরা মরক্কোর সাথে পড়েছিল এই ফ্রান্সের। সো যেখান থেকে শেষ করেছিল মরক্কো, আবার আমরা দেখলাম যে একদম শুরুটাও যদি দেখি অসাধারণভাবে শুরু করেছে, কিন্তু গত রাতে আমরা যেটা দেখেছি আপনার বিশেষ করে ফ্রান্সের সাথে টোটালি সেম যে জায়গায় দেখেছি সেখান থেকে শেষ করলো আবারও মরক্কো। সো আমার কাছে মনে হয় যে এই বিশ্বকাপের যদি বলি যে টোটাল মরক্কোর পারফরমেন্স, গত রাতের পারফরমেন্স আমার কাছে এক্সপেকটেশন ছিল না। যে আমরা ভেবেছিলাম যে একটা রিভেঞ্জ আমরা দেখতে পাবো যে মরক্কো যেভাবে বিশ্বকাপটা শুরু করেছে। তবে একটা জায়গায় আমার কাছে খুবই ভালো লাগছে অ্যাজ এ গোলকিপার হিসাবে যে ইয়াসিন বুনোর দুর্দান্ত পারফরমেন্স, এবং এই বিশ্বকাপে যদি দেখি যে সর্বোচ্চ পেনাল্টি সেভ যদি দেখি, এই প্রথমে ইয়াসিন বুনোর যে এমবাপ্পের যে শটটা, ব্রাজিল যেই ভুলটা করেছে সেম জায়গায় শট করেছে, এবং আর্জেন্টিনা বিশেষ করে মেসিও সেম জায়গায় শট করে মিস করেছে। গত রাতে এমবাপ্পেকেও দেখলাম সেম জায়গায়। সো এখানে কিন্তু গোলরক্ষকদের পারফরমেন্স কিন্তু গ্রাফ বাই গ্রাফ অসাধারণ হচ্ছে এই বিশ্বকাপে। আউটস্ট্যান্ডিং ম্যাচ খেলছে গোলরক্ষকরা। আচ্ছা, আমরা যদি একটু দেখতে চাই যে কাল যেহেতু মরক্কো এবং ফ্রান্সের প্রথম ফাইনালিস্ট, আসলে সবার চোখটা ওখানেই ছিল। দুই দলের সমানে সমান লড়াইটা আসলে কেমন হয়েছে, পরিসংখ্যানটা যদি একটু আমরা নজর কাটতে চাই, তবে আমরা দেখেছি যে শুরু থেকে কিন্তু অ্যাটাকিং ফুটবলটাই খেলার চেষ্টা করেছে দুই দল, তারপরে আসলে পিছিয়ে ছিল। আমরা দেখছি যে ফ্রান্স 48% বল দখলে রাখতে পেরেছিল, আর মরক্কো সেখানে এগিয়ে ছিল 52% বল দখলে রেখে। গোলমুখী শট ফ্রান্সই বেশি নিয়েছিল, 8 বার তারা গোলমুখী শট নিতে পেরেছিল, মাত্র একবার গোলমুখী শট নিয়েছিল মরক্কো। 89% সফল পাস করতে পেরেছে ফ্রান্স, আর 86% সফল পাস করেছে মরক্কো। ডুয়েল উইন যদি বলি, সেখানেও আসলে ফ্রান্সের আধিপত্য বেশি, 43 বার আসলে তারা এই ডুয়েল উইন করতে পেরেছিল, আর 36 বার করতে পেরেছে মরক্কো। সেফ মাত্র একবার করতে হয়েছে ফ্রান্সকে, আর 6 বারই আসলে যেটা বলছিলেন যে ব্রুনো অসাধারণ কালকে খেলেছেন, তার 6 বার সেভ করতে হয়েছে। বড় সুযোগ হাতছাড়া হয়েছে 6 বার, যেটা আসলে করতে হয়েছিল 3, 4, এবং আমি যদি ভুল না করি প্রথমার্ধ শেষের আগ মুহূর্তে কিন্তু বারবার আসলে তারা বল পড়েছিল। তো সেই ক্ষেত্রে আসলে গোলগুলো নিয়ে যে বিশেষ করে পেনাল্টি যে মিসটা, আসলে সেটা নিয়ে আসলে কি বলবেন? কারণ আমরা দেখছি যে এর আগেও মেসি পেনাল্টি মিস করেছে, ব্রাজিলের যারা ছিল, তবে নেইমার আসলে মিস করেনি। আপনি তো দল সমর্থন করেন। দেখুন, আসলে গিমারাস দিয়ে শুরু হয়েছে, গিমারাসও কিন্তু সেম জায়গায় পেনাল্টিটা নিয়েছে, এবং এই বিশ্বকাপে যদি দেখি গোলরক্ষকরা তাদের বেস্ট পসিবল পারফরমেন্স করে যাচ্ছে ওভারঅল। এবং পেনাল্টি জায়গায় যদি দেখেন, আপনার লাস্ট নাইটে আপনার ইয়াসিন বুনোর সেভটাও যদি দেখেন, এছাড়াও 6টা সেভ আমরা বলেছি। সো এখানে বল পজিশন নিয়ে যদি বলি যে 52%, কারণ এই আমরা যদি দেখি মরক্কো দলটা কিন্তু মিড ব্লকে কিন্তু ওরা খেলার চেষ্টা করেছে। অ্যাটাকিং যে একটা হাই ইন্টেন্স নিয়ে ধরে পেসিং করা এবং ওপেন ক্রিয়েট করা, সেটা কিন্তু সুযোগ পায়নি। বিশেষ করে ফ্রান্স দলে যে ডিফেন্ডাররা আছে এবং মিডফিল্ডে কোনে এবং আপনার র্যাবিওর অসাধারণ পারফরমেন্স যদি দেখি, প্রতিপক্ষের প্রত্যেকটা আক্রমণ নস্যাৎ করে অ্যাটাকিংয়ে যাওয়া। আমার মনে হয় যে এই দলটা বিশেষ করে ইসমাইল ডেম্বেলে, এমবাপ্পে, সো ওরা আউটস্ট্যান্ডিং ম্যাচ খেলেছে, এবং যেই সুযোগগুলো কাজে পেয়েছে সেই সুযোগগুলো কিন্তু আপনার গোলরক্ষক ইয়াসিন বুনোর কাছে কিন্তু বারবার ব্যর্থ ছিল প্রথমার্ধে। তো দ্বিতীয়ার্ধে গিয়ে দেখেছি অসাধারণ দুটো গোল, এমবাপ্পের অসাধারণ একটা গোল দেখার মতো। যদি পেনাল্টিটা আসলে মিস না করতে, তাহলে আসলে তারা প্রথমার্ধে এগিয়ে যেতে পারতেন, এবং বেশ কয়েকটা সুযোগও পেয়েছিল যেটা থেকে গোল করার মতো ছিল। সো আমার মনে হয় ইয়াসিন বুনো আউটস্ট্যান্ডিং ম্যাচ খেলেছে। ওভারঅল যদি আপনি গ্রাফটা দেখেন, এভারেজ ওরা হয়তো এই মরক্কোর কাছে এটা প্রত্যাশা করেনি, এভারেজ 5 পয়েন্ট সামথিং ওরা এভারেজ পারফরমেন্স যদি দেখি প্রত্যেকের। আর ওভারঅল যদি আমরা এই
ফ্রান্স দলের দেখি প্রত্যেকটা খেলোয়াড় এভারেজ দেখেন 7.5, সো পারফরমেন্স গ্রাফটা কিন্তু অনেক ছিল, অসাধারণ ছিল এখানেই দুটো দলের। এবং ওসমান দেমবেলে আসলে তিনি সে ম্যাচের সেরা প্লেয়ার হয়েছেন একটি গোল করে। পেনাল্টিতে আসলে এমবাপ্পে এখন খুবই আসলে সজাগ থাকেন এই বিষয়ে, সেখানে আসলে ভুলটা কোথায় হয়েছে? বেশি ব্রুনো আসলে বেশি নিজের মানে এটা দেখে ফেলেছেন নাকি আসলে এমবাপ্পে আসলে দেখুন একটু চাপে আসলে ছিল? এখানে জাস্ট কনসেন্ট্রেশন, গোলরক্ষক লাস্ট মুহূর্ত পর্যন্ত ওয়েট করেছে যে এমবাপ্পে কোন সাইডে বলটা মারে। আপনি খেয়াল করে দেখুন যে ও কিন্তু একদম পজিশনে ছিল এবং পেশেন্ট ছিল, একদম কোনো তাড়াহুড়া নেই, জাস্ট দেখেছে এবং লাস্ট মুহূর্তে সে রিড করতে পেরেছে বলটা কোন সাইডে প্লেস করেছে। হ্যাঁ, এমবাপ্পের শটটা অত পাওয়ারফুল ছিল না যার জন্য সেভ হয়েছে। সো আমরা বিশ্বকাপে কিন্তু কন্টিনিউয়াস দেখেছি যে পেনাল্টি মিসের প্রবণতা, এবং গোলরক্ষকদের অবশ্যই এখানে গোলরক্ষকদের ক্রেডিট দিতে হয়, তারা কন্টিনিউয়াস ফোকাস করেছেন, লাস্ট মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছেন বলটা কোন সাইডে মারে। সো রিড করাটা একদম 100% ছিল, যার জন্যই সেভ হয়েছে বলটা। আমরা যদি প্রথম গোলটা দেখি, কারণ শার্টের পরে আসলে তাদের ভাগ্য ফিরেছে এবং জয়ের উল্লাস যেটা তখনই আসলে করে ফেলেছে ফ্রান্স, তখনই বুঝে গেছে যে আসলে এরকম ম্যাচে আসলে যখন একটা গোল হয়ে যায় সেইখানে আসলে গোল করে আবার শোধ করে ফিরে আসা অনেকটা টাফ হয়ে যায়, আর বিশেষ করে ফ্রান্সের মতো দলের সাথে। সো আপনি দেখেন অসাধারণ প্লেস করেছে এবং সাইড একদম কোনা দিয়ে বলটা ঘুরিয়েছে রেইনবো শটের মতো, অসাধারণ গোল ছিল, এটা দেখার মতো। আর এই বিশ্বকাপে আমরা কন্টিনিউয়াসলি এই গোলগুলোই দেখছি, বিশেষ করে এমবাপ্পের কাছ থেকে। এমবাপ্পে কিন্তু এই ধরনের গোল করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তার ক্লাবেও সাধারণত এই ধরনের গোলেই তিনি করতে থাকেন, অভ্যস্ততা একটা ব্যাপার আসে, কারণ ক্লাবে তিনি দীর্ঘদিন ধরে এই ধরনের প্র্যাকটিস করে আসেন। আমরা যদি গোলটা আরও একবার আপনি দেখুন এই যে টোটাল মরক্কো টিমটা কিন্তু ফার্স্ট হাফটা যদি দেখি, ওরা মিড ব্লক থেকে লো ব্লক হয়ে যাচ্ছিল বেশিরভাগ সময়, এবং এই সুযোগটাই কাজে লাগিয়েছে একদম কোনা দিয়ে। এটা ওয়ার্ল্ডের কোনো গোলরক্ষকের পক্ষে সম্ভব না সেভ করা, অসাধারণ গোল ছিল দেখার মতো। দেখুন কত সুন্দরভাবে রেইনবো কিক করে একদম কর্নার দিয়ে একদম পকেট। ব্রুনো আসলে ড্রাইভ করেছিলেন গোলটাকে বাঁচানোর জন্য, আসলে তবে পাওয়ারফুল ছিল এবং প্লেসটাও ছিল সেরকম দেখার মতো। দেখুন কিছু করার নেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আসলে এটা আসলে করতে হয় ডিফেন্ডারদের আগে, আসলে বলটা যদি ব্লকটা এই যে বেশি আপনি যদি দেখেন যে মরক্কো দলটা যখন এই জায়গায় ওরা কিন্তু অনেকটা লো ব্লক হয়ে গেছে, স্পেস দিয়েছে। সো এসব জায়গায় যখন আপনি স্পেস দিবে এমবাপ্পের মতো খেলোয়াড়কে, সে ওর জন্য এটা ইজি, কারণ সে ক্লাব ফুটবলও আমরা দেখেছি অহরহ গোল করছে এইভাবে, এবং বিশ্বকাপেও বেশ কয়েকটা গোল ছিল এই ধরনের। তিনি এই মৌসুমে আসলে 31টা ম্যাচ, আমি যদি ভুল না করি 31টা ম্যাচে নেমে তিনি 25টা কিন্তু নিজে গোল করেছেন এবং 5টা অ্যাসিস্ট রয়েছে কিলিয়ান এমবাপ্পের। তবে আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচটায় বিশেষ করে সাইবেরির যে ইম্প্যাক্টটা এটা পড়েছে মাঠে, এবং সাইবেরি যেই পারফরমেন্স এবং সাইবেরিকে ছাড়া ম্যাচটা খেলা আমার কাছে মনে হয়েছে কিছুটা হলো ফ্রান্সের জন্য সুবিধা হয়ে গেছে। সেখানেই কি আসলে আসল মানে হাতটা সেখানে হয়ে গেছে। এটা আরেকটা জিনিস আমাদের খান্নুসকে আমি দেখেছি, খান্নুস কিন্তু লেফট উইংয়ে খেলতো, তাকে কিন্তু কালকে নাম্বার 9 হিসেবে খেলিয়েছে। সো এখানে আমার কাছে মনে হয়েছে রাহিমিকে দিয়ে যদি শুরু করা যেত। লাস্ট ম্যাচে আমরা 22 মিনিটে যখন আপনার সাইবেরি ইনজুরি হয়ে বের হয়ে যায়, রাহিমি নেমেছে, রাহিমি অসাধারণ খেলেছে রাহিমি। সো আমার মনে হয় যে এই ম্যাচটা ওকে সুপার সাব না করিয়ে যদি প্রথম থেকে নাম্বার 9 হিসেবে খেলানো যেত, আমার মনে হয় যে এটা ভালো করতো আমার কাছে মনে হয় যে মরক্কো দলের জন্য। আচ্ছা, দ্বিতীয় গোলটা অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, কারণ দ্বিতীয় গোলটা যখন দেম্বেলে যখন গোলটা মানে বল নিয়ে যাচ্ছিল তখন আসলে যারা মরক্কোর প্লেয়াররা ছিলেন তারা হয়তোবা মানে বুঝতে পারেননি যে আসলে গোলটা এমবাপ্পে করবে না দেম্বেলেকে দিয়ে করানো হবে, নিজে করবেন। এইটা একটা ফাঁকি দেওয়া। দেখুন এটা জাস্ট টেকনিক্যালি যদি বলেন যে এমবাপ্পে জাস্ট পজিশনে গিয়েছে, ওপেন স্পেসে গিয়েছে, সবাই এমবাপ্পেকে নিয়ে ব্যস্ত, ওই সুযোগটাই কাজে লাগিয়েছে। আমরা যদি একটু রিপ্লেটা দেখতে চাই ওই মুহূর্তটা যখন তারা বল নিয়ে আসলে এগিয়ে যায় এবং কিলিয়ান এমবাপ্পে আসলে তার যে গতিতে তিনি খেলে থাকেন, জাস্ট একটা মাঝমাঠ থেকে একটা বল ওকে জাস্ট থ্রো করেছে ওই বলটাকে নিয়েই। কারণ আপনি দেখুন ওপেন স্পেস ক্রিয়েট করেছে অলরেডি এমবাপ্পেকে নিয়ে সবাই ব্যস্ত ছিল, যে দেমবেলে যে বলটা শর্ট করবে ভাবতে পারেনি।
দেখে শুনে কিন্তু ইয়ে করে। তারপরও ইয়াসিন বনু ট্রাই করেছে, ভালো ট্রাই করেছে, কিন্তু পাওয়ার ছিল। ব্রুনোর জায়গায় কাজ করেছে, তবে ডিফেন্ডাররা যারা আসলে ছিলেন তাদের কাজটা আসলে কতটুকু দেখুন করতে আপনি পেরেছেন? ওপেন স্পেস তৈরি করে বিশেষ করে দিচ্ছে। 3 নাম্বার সবাই- প্লেয়ার যিনি ছিলেন এমবাপ্পের সামনে এই সাইডটাতে, তিনি আসলে আটকানোর জায়গায় তিনি আসলে ভীতই হয়ে গেছেন শেষ মুহূর্তে। দেখুন আপনি যদি বলটা একটু নিয়ে দেখেন। যখন ডেম্বেলে বলটা নিয়ে রানিং করছিল, 3 নাম্বার যে যার কথা বলছেন সে কিন্তু ব্যালেন্স রাখতে পারেনি রানিং এর মধ্যে, যার জন্যই সে সুযোগটা পেয়েছে এবং সুন্দর মতো প্লেস করে দিয়েছে বলটাকে। মানে মানে আসলে যেটা বলা হচ্ছিল যে ফ্রান্সের ফুটবলারদের যে গতির সাথে আসলে তাল মিলিয়ে চলা, যে কোনো ফুটবলারদের অন্য দেশের ফুটবলারদের অনেকটা বেশি মানে ম্যাচ বাই ম্যাচ দেখেন মানে দুর্দান্ত, মানে তাদের কাছে যারাই আমরা ভেবেছিলাম যে অন্তত মরক্কো অন্তত একটা গুড ফাইট দিবে এবং ওদেরকে কন্টিনিউয়াস হ্যামারিংয়ে রাখবে, যেটা আমরা লাস্ট প্যারাগুয়ের সাথে ম্যাচ দেখেছি। টোটালি ওরা নেগেটিভ ফুটবল খেলেছে। এখানে কিন্তু দেখুন প্যারাগুয়ের সাথে এই ম্যাচে যদি মানে কম্পেয়ার করি আমরা, এই বিশেষ করে ওরা কিন্তু পজিটিভ ফুটবলটাই বেশি খেলেছে, বিশেষ করে মরক্কো টিম। ওরাও চেয়েছে যে আমরা ফ্রান্সকে বিট করব, যার জন্যই কিন্তু ফ্রান্সের জন্য সহজ হয়ে গেছে। এখন পর্যন্ত বিশ্বকাপে তারা কিন্তু কিলিয়ান এমবাপ্পে অনেক পিছিয়ে রয়েছে লিওনেল মেসি থেকে, খুবই স্বাভাবিক। তারা লিওনেল মেসি এখন পর্যন্ত 6টি বিশ্বকাপে অংশগ্রহণ করে তিনি 31টি ম্যাচ খেলে ফেলেছেন এবং 21টি গোল করেছেন, আর একটি গোল মানে এই পেছনে বিষয়ে রয়েছে। কিন্তু খুবই কম্পিটিটিভ একটা ইয়ে হচ্ছে, ফাইট হাড্ডাহাড্ডি হচ্ছে, লড়াই। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। আমি যেটা 20-21 বলছিলাম যে বিপ্লব দা, যে 27 বছর বয়সী একজন প্লেয়ার, গোলে তো মাত্র 3টা এবার নিয়ে 3টা বিশ্বকাপ তিনি খেলছেন, সেক্ষেত্রে আসলে 20টা ম্যাচ খেলে আসলে লিওনেল মেসির সাথে পাল্লা দেওয়া শুরু করে দিয়েছেন। কারণ এটা আমার আসলে মনে হয় যে এমবাপ্পে সবাইকে ছাড়িয়ে যাবে এবং রেকর্ডের পর রেকর্ড করবে। আমার কাছে মনে হয় এখনো ওর মাত্র 27 বছর বয়স, এখনো আরো 2টা বিশ্বকাপ ইজিলি খেলতে পারবে, সো কোনো রকম ইনজুরি না হলে। কিন্তু লিওনেল মেসি ধরেন আপনি ম্যাচ বাই ম্যাচ দেখেন, প্রত্যেকটা ম্যাচ কিন্তু প্রমাণ করে যাচ্ছে এবং আর্জেন্টিনার দলের জন্য ত্রাতা হয়ে আছে। সো আর্জেন্টিনার ধরেন এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনালে আসা পর্যন্ত মেসির অবদান যদি বলি 90%, এবং এই দলটাকে এত দূর টেনে আনার জন্য। লাস্ট ম্যাচটাও যদি দেখেন, কোথা থেকে একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা হারতে যাচ্ছে, সেখান থেকেও ব্যাক করানো। সো আমার মনে হয় অসাধারণ পারফরমেন্স। এবং মেসি, আমি জানি না হয়তো সেই ফাইনাল ম্যাচ যে পড়বে সুইজারল্যান্ডের সাথে পড়বে হয়তো নেক্সট ম্যাচটা, সো এমবাপ্পে হয়তো ছাড়িয়ে যাবে অনেককেই। কারণ এই বিশ্বকাপে আমরা হয়তো দেখবো যে হয়তো গোলের রেকর্ডটাও লাস্ট ওয়ার্ল্ড কাপকে ছাড়িয়ে যাবে, লাস্ট ওয়ার্ল্ড কাপে যে রেকর্ড হয়েছে সেটাকে ছাড়িয়ে যাবে গোল দিয়ে। আচ্ছা, আমরা মানে ভাবছিলাম যে হয়তো বা লামিন ইয়ামাল বা যারা অন্যরা রয়েছেন, ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রকে নিয়েও একটা ভাবা হচ্ছিল যে তারা তরুণ তুর্কিবাজ যেভাবে আসলে ক্লাবে তারা দাপট দেখিয়ে থাকেন, বিশ্বকাপটা আসলে উল্টো হয়ে যায় কিনা, যে বিশ্বকাপে দেখা যায় যে মানে একেবারে একটা চাপ থাকে বিশ্বকাপে আলাদা, বা অন্য প্রতিপক্ষের যেভাবে আসলে প্ল্যানিং থাকে, কারণ ভিনিকে নিয়ে আসলে বেশি প্ল্যানিং ছিল, তাকে আটকে রাখার মানে তার ফুটে ওঠা যে গল্পটা, সেটা আসলে হয়নি এবার বিশ্বকাপে। দেখুন সবচেয়ে বড় জিনিস যে আপনার অপোনেন্ট দলগুলো দেখতে হবে, দলের অবস্থান দেখতে হবে, প্রোফাইল দেখতে হবে। সো ভিনিকে নিয়ে সবার একটা পরিকল্পনা ছিল। ব্রাজিল যাদের সাথে ম্যাচ খেলেছে ম্যাচ বাই ম্যাচ, অবশ্যই ধরেন ডিফেন্স লাইন থেকে শুরু করে প্রত্যেকের জায়গা থেকে তাদের বেস্ট পসিবল পারফরমেন্স ছিল। সো তারপরও ধরেন প্রত্যেক দলের যে কি প্লেয়ারগুলো, তাদের প্রতি আলাদা একটা পরিকল্পনা থাকে অপোনেন্ট দলের কোচ এবং খেলোয়াড়দের। সো আমার মনে হয় যে এখানে দলের প্রোফাইলিং যদি বলি, আপনার ফ্রান্স টিমটা কন্টিনিউয়াস গোল পাচ্ছে কিনা, ওদের যেই লাইন আপটা দেখেন ওদের অ্যাটাকিং সাইডে, সো আমার মনে হয় যে এখানে এমবাপ্পের জন্য অনেক সুবিধা হচ্ছে। এমবাপ্পে কিন্তু গোল অ্যাসিস্টও করছেন এবং এমবাপ্পে নিজে গোলও করছেন। মেসির কথাও যদি বলি, মেসি ধরেন টোটাল প্রত্যেক দলে কিন্তু মেসিকে নিয়ে আলাদা পরিকল্পনা, তারপরেও মেসি এক্সেপশনাল দেখে কিন্তু গোলগুলো করে যাচ্ছেন। সো আমার মনে হয় যে এখানে কিন্তু অবশ্যই একটা ফেভারও আছে। আপনি যদি দেখেন ইন ফেভার ডি বক্স এরিয়ায় যে বলগুলো আসা, অ্যাজ এ কি প্লেয়ার কি রোলটা প্লে করে। সো এখানে মনে হয় যে তাদের ফিনিশিংটাও দেখেন অসাধারণ হচ্ছে। এমবাপ্পে খেলছে ফ্রান্স দলে ধরেন তার যে সাপোর্টিং রোলে যারা আছে তাদেরকে যে সাপোর্ট করছে এবং মেসিকে যে সাপোর্ট করছে, সেটা হয়তো ব্রাজিল দলে আমরা দেখতে পাইনি। ধরেন ভিনিসিয়াসের জায়গায় ভিনিসিয়াস নিজেই যা করার এক্সট্রা অর্ডিনারি খেলা খেলেছেন দেখে কিন্তু সবার চোখ পড়েছে। কিন্তু এর বাইরে প্রত্যেকটা দলে ফ্রান্স এবং আর্জেন্টিনা দলে মেসি এবং এমবাপ্পের কথা বলি অন্য উচ্চতায় নিয়ে গেছেন নিজেদের। বিশেষ করে দলীয়ভাবে যে খেলোয়াড়গুলো আছে প্রোফাইলিং খেলোয়াড়, তাদেরকে সাপোর্ট করছে ভালো।
আচ্ছা, যেটা আমরা দেখলাম যে এবারে আপনি বলছিলেন শুরু থেকে যে মরক্কোর গোলরক্ষক এক অসাধারণ আসলে পারফরমেন্স করাতেই আসলে মরক্কো আসলে আরো হয়তো বা গোল হজম করতে পারতো, তবে সেই গোলগুলো হজম করেনি। সেই ক্ষেত্রে আসলে শুরু থেকে আসলে ফ্রান্সের দিদিয়ের দেশমের কোচের কি অন্যরকম পরিকল্পনা হওয়া উচিত ছিল কিনা, যখন একের পর এক গোল আসলে মিস হচ্ছিল, থাকে না পজিশন ফরমেশন আসলে পরিবর্তন করা। দেখুন, এই দলটার প্রতি যে কোনো কোচে আস্থা রাখতে পারে। এই দলটা কিন্তু দীর্ঘদিন দেশম কিন্তু অনেক দিন ধরে এই দলটাকে ভালোভাবে যায় এবং প্রত্যেকটা খেলোয়াড় তাদের বেস্ট পসিবল পারফরমেন্স করে যাচ্ছে। সো আমার মনে হয় যে এই দলটার প্রতি মানে সময় যত যাবে এই দলটা গোলের জন্য কিন্তু মরিয়া হয়ে যায় এবং গোল পাবেই। তাদের ওপেন 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 যদি অ্যাটাক যদি বলি যে উইং দিয়ে অ্যাটাক, আপনার মিডফিল্ড দিয়ে ধরে আপনার পেনিট্রেশন পাসগুলো যদি দেখেন অসাধারণ। এবং এই দলের ডেপথটা এতই যে আপনার সাইড বেঞ্চ থেকে শুরু করে যেই খেলুক না কেন, আমরা হয়তো ভাবি যে যেমন মেসি নির্ভর দল আর্জেন্টিনা, কিন্তু এখানে এমবাপ্পে নির্ভর দল না, যে কেউ গোল করার মতো সক্ষমতা আছে, সেটা এই বিশ্বকাপ আমরা দেখছি। সো আমার মনে হয় যে এখানে একজন কোচের কাছে যখন এই ধরনের প্রোফাইলিং খেলোয়াড় থাকে তাহলে তার জন্য অরিড হওয়ার কিছু নেই, গোলটা যা সময়ের ব্যাপার। সো আমার মনে হয় যে এই ফ্রান্স কিন্তু ম্যাচ বাই ম্যাচ আপনি দেখুন গোলের জন্য গোল পাবেই একটা সময় গিয়ে, কিন্তু তাদের ওই যে একটা চ্যালেঞ্জের মুখোমুখি এখনও কোনো দল সেরকম চ্যালেঞ্জ জানাতে পারেনি এই বিশ্বকাপে এখন পর্যন্ত। হয়তো আমরা সামনে হয়তো সেমিফাইনালে হয়তো দেখতে যাব, হয়তো যদি ফ্রান্সের সাথে ম্যাচটা দেখে হয়তো ফ্রান্স একমাত্র দল আমার কাছে মনে হয় যে কেউ যদি চ্যালেঞ্জ জানাতে হয় সেটা ফ্রান্স দল, হয়তো ফ্রান্সকে হয়তো বেলজিয়ামের যে বাধাটা টপকে আসতে হবে। সো আমরা দেখি বিশ্বকাপে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয় কিনা ফ্রান্সের সাথে। আচ্ছা, মানে রাতে স্পেন এবং বেলজিয়ামের ম্যাচটা রয়েছে, যেখানে আসলে যারা আসলে জয়ী দল হবে তাদের সাথে আসলে তাদেরকে করতে হবে। সেই ক্ষেত্রে আসলে আমরা দেখছি যে মরক্কো সেইভাবে আসলে পরীক্ষা তো নিতে পারেনি। সেই ক্ষেত্রে আসলে মানে পরিবর্তনটা হওয়া উচিত কিনা, বা অন্য জায়গায় আসলে প্ল্যানিংটা প্রবলেম হবে কিনা? কারণ দেখুন, আপনি ইয়ের কথা বলছেন, স্পেনের কথা বলছেন, স্পেনও কিন্তু টিকি টাকা ফুটবল খেলছে এবং ওদের গোল এবং শুরু থেকে তারাও যে খুব অসাধারণ খেলছে দাপট দেখে, সেটাও তো আমরা দেখছি না। সেই স্পেনকে আমরা এবার বিশ্বকাপে খুঁজে পাচ্ছি না। সো এখানে কিন্তু আপনার ফ্রান্স দলটা কিন্তু দুর্দান্ত। আপনার ওদের ডিফেন্স লাইন থেকে গোলকিপিং পজিশন থেকে শুরু করে ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাকিং, সো তিনটা পেজেই যদি দেখেন অসাধারণ। এখন পর্যন্ত ম্যাগনানকে আমরা পরীক্ষায় দেখিনি, বিশেষ করে ফ্রান্স দলের গোলরক্ষককে, কারণ অপোনেন্ট দল থেকে ওইরকম প্রেশার পড়েনি। কিন্তু ওইখানে কিন্তু পক্ষান্তরে আমরা কিন্তু স্পেন টিমটা যদি দেখি অসাধারণ একটা দল। এই দলটার প্রতি যে আস্থা নিয়ে এসেছে এখন পর্যন্ত তা আমরা ওইভাবে চোখে পড়েনি। প্রথম ম্যাচটাই দেখেন কেপ ভার্দের সাথে গোললেস ড্র করার পর সবাই ভেবেছে যে এই স্পেন কোথায় যাবে, কতটুক যাবে। তো আমার মনে হয় যে এখন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আপনার আজকে রাতে আমরা দেখবো আপনার বেলজিয়ামের সাথে ম্যাচ। এই ম্যাচটা কিন্তু একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার যে বেলজিয়াম টিমটা দেখেন আপনার ম্যাচ বাই ম্যাচ কিন্তু পারফরমেন্স করে যাচ্ছে হয়তো, এবং গোলও করে যাচ্ছে। এবং লাস্ট ম্যাচটা আমরা যদি 3-4টা ম্যাচ দেখি বেলজিয়ামের, ধরেন লুকাকুর কথা বলবো, সুপার সাব হিসাবে যখনই নেমেছে প্রমাণ করেছে। সো আমার মনে হয় যে এই বেলজিয়াম দলটা কিন্তু আজকে রাতে আমরা দেখতে পাবো স্পেনের সাথে একটা ভালো একটা ম্যাচ উপহার দিতে যাবে আমার কাছে মনে হচ্ছে। এবং এই ম্যাচটা যদি আপনার বেলজিয়াম জিতেও যায় অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ যেভাবে গোল মিস করে এবং ওদের নাম্বার 9 যদি বলি যে স্পেন দলের, আমরা এখনও খুঁজে পাচ্ছি না সঠিক নাম্বার 9। সো আমার মনে হয় যে যদি বেলজিয়াম তাদের বেস্ট পসিবল ম্যাচটা খেলতে পারে হয়তো ভালো একটা চ্যালেঞ্জ জানাতে পারবে আজ রাতে। মানে রাতের ম্যাচ, ফ্রান্সের ম্যাচ সব মিলে আসলে পেনাল্টি মিস সবকিছু নিয়ে আলোচনা করবো তো বিরতির পর। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। বিপ্লবদা, যেটা বলছিলাম যে ফ্রান্সের আসলে একক আধিপত্য আসলে সেভাবে আসলে এখন পর্যন্ত ফ্রান্সও আসলে সেভাবে প্রতিপক্ষ পায়নি, যে কারণে আসলে তারাও আসলে পরীক্ষা দিতে পারেনি। যদি একটু আমরা পেনাল্টি মিসের যে বিষয়টা, কারণ আর্জেন্টিনার লিওনেল মেসি পেনাল্টি মিস করেছে, গুইমারেস পেনাল্টি মিস করেছেন, শেষ পর্যন্ত এমবাপ্পেও আসলে পেনাল্টিটা মিস করলেন। আমরা যদি পেনাল্টির পরিসংখ্যানটা একটু দেখি, সেক্ষেত্রে বিশ্বকাপে এখন পর্যন্ত গোল করার যে হার, 41টি পেনাল্টি স্কোর হয়েছে এখন পর্যন্ত 1990 সালে, সেটার পেনাল্টি মিস ছিল তখন 15টি এবং সেই হারটা ছিল 73.2%। আমরা যদি 1994 সালের পরিসংখ্যানটা দেখি, 33টি পেনাল্টি স্কোর হয়েছিল, পেনাল্টি থেকে 11 বার মিস করেছিলেন খেলোয়াড়রা। 1998 সালের পেনাল্টি মিসের সংখ্যাটা ছিল 80.4, সেখানে
পেনাল্টি স্কোর হয়েছিল 37, সেখানে আর 9 বার তারা পেনাল্টি মিস করেছেন। 2002 সালের পেনাল্টি হার ছিল 70.3% এবং 26 বার স্কোর করতে পেরেছিল পেনাল্টি শুটআউট থেকে। 11টি পেনাল্টি মিস করেছিলেন খেলোয়াড়রা এবং 2006 সালে 68% ছিল পেনাল্টি থেকে গোল করার। 34টি পেনাল্টি স্কোর করেছিল এবং 16 বার পেনাল্টি মিস করার রেকর্ড রয়েছে 2006 সালে। এরপরে অনেক বিশ্বকাপ গড়িয়েছে মাঠে। 2010 সালের যদি একটু দেখি 69.7%, সেখানে পেনাল্টি স্কোর হয়েছিল 23 এবং মিস করার সংখ্যাটা ছিল 10। 2014 সালে যখন জার্মানি জিতেছিলেন তখন সেই বিশ্বকাপে 77.6% ছিল হার এবং 38 ছিল পেনাল্টি স্কোর, সেখানে 11টি মিস করার রেকর্ড রয়েছে। এবং 2018 সালে 70.6, একই পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি, একই হার। 48টি স্কোর করেছে সব দল মিলিয়ে, 20টি পেনাল্টি মিস করেছে সেই সময় 2018 সালে। 2022 বিশ্বকাপ, যেটা আগের বিশ্বকাপটা ছিল, সেখানে পেনাল্টি থেকে 43 বার স্কোর করতে পেরেছেন খেলোয়াড়রা এবং 21টি মিস করেছে। এবং 2026 সালে এখন পর্যন্ত 39 পেনাল্টি স্কোর, আর 20টি মিস হয়েছে। এই যে মিসের পরিসংখ্যান দেখছি আবার, এবং আরেকটা বিষয় দাদা, দেখা যায় যে হয়তোবা কেউ শ্যাকি হয়ে বা কেউ হয়তোবা থেমে গোল করছে পেনাল্টি, সেখানেও কিন্তু একটা হার রয়েছে, সেখানেও কিন্তু তুলনামূলক এগিয়ে রয়েছে যারা পেনাল্টি মিসের। এই জায়গাটাতে আসলে পেনাল্টি মিসের মানে বিচক্ষণতা বা কৌশলটা আসলে কি হওয়া উচিত? দেখুন, বিচক্ষণতা যদি বলি, এখানে গোলরক্ষকদের ক্রেডিট দিতে হবে। এই বিশ্বকাপে যদি দেখি প্রত্যেকটা গোলরক্ষক যারা পেনাল্টি সেভ করেছে, আপনি দেখুন একদম লাস্ট সময় পর্যন্ত অপেক্ষা করেছে। যেই গোলরক্ষক অপেক্ষা করেছে, রিড করেছে এবং সেই গোলরক্ষক কিন্তু বলটা সেভ করতে পেরেছে। আমরা দেখি যে এই বেশিরভাগ বিশ্বকাপের সময়ে এবং বিশ্বকাপের ম্যাচগুলোতে গোলরক্ষকদের বোকা বানিয়ে এক সাইডে গোলরক্ষকরা ড্রাইভ দেয়, সোজা গোল করে দিচ্ছে। এবারে গোলরক্ষকরা কিন্তু একদম লাস্ট ফিউ সেকেন্ড বিফোর কিন্তু একদম স্টিল দাঁড়িয়ে থাকছে, দেন মুভ করছে ডিউ টু রিড করা। টোটালি তার অ্যাজ এ স্ট্রাইকার যে শটটা করছে তার পায়ের দিকে এবং তার দাঁড়ানোর দেখেই কিন্তু সে রিডটা করবে, সে কোন সাইডে মারবে, তার একটা ফেভারিট সাইড আছে। সো আর অপোনেন্ট টিমের কি প্লেয়ার যারা, বিশেষ করে আমরা মেসি, এমবাপ্পে, তারা কিন্তু ওভারঅল তাদেরকে নিয়ে কিন্তু অ্যানালাইজ করে, তারা যদি পেনাল্টি পায় তারা কোন সাইডে বেশি শট করে। এটা কিন্তু গোলরক্ষক কোচ এবং যারা অ্যানালাইজ করে টিমে, তারাই কিন্তু আগে থেকে গোলরক্ষকদের বলে দেয়। সো ওই জিনিসটা নিয়ে গোলরক্ষকরা কাজ করে। ম্যাচে যখন অপোনেন্টের কি প্লেয়ারগুলো পেনাল্টি শট করে, তখন তাদেরকে ওই রিড করেই তারা একটা সাইড নিয়ে থাকে যে এই সাইডের লাস্ট মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে, বলটা মারবে এবং পায়ের দিকে তাকানো। সো এখানে কিন্তু গোলরক্ষকরা যদি বলি যে যারা শট করে তারা প্রেসারে থাকে গোলরক্ষকের তুলনায়। আচ্ছা, আমরা অনেক সময় দেখি যে গোলরক্ষককে আসলে মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করে, যেটা সবশেষ ব্রাজিল করেছিল জাপানের, এসে দাঁড়িয়ে যায়, এসে জাস্ট পেনাল্টি শটের আগে একটু ওয়েট করে দেন মারে। সো এটা নেইমারকে আমরা দেখি, নেইমারটা সেইবার তখন সেই ম্যাচে একটু অন্যরকম ছিল। সেটা হচ্ছে নেইমার আসলে গোলরক্ষকের সাথে মানে তুমুল বিতর্ক, হয়তো বা তারা কি করছিল সেটা আসলে মাঠে যারা ছিলেন তারা নিশ্চয়ই বলতে পারবেন। তবে দুজনের মধ্যে আসলে কথোপকথন হচ্ছিল, সেইটাও তো আসলে মাইন্ড ডাইভার্টের ক্ষেত্রে অবশ্যই মাইন্ড ডাইভার্ট, এটা প্রেসার কাজ করে। কারণ দেখুন, যে পেনাল্টি মারে, একজন গোলকিপার হিসেবে আমিও গোলকিপার ছিলাম, আমার প্রেসারের তুলনায় যিনি মারবেন তার প্রেসারটা বেশি। কারণ সে চিন্তা করে যে গোলরক্ষক সেভ করতেই পারে, কারণ বলা তো যায় না, কারণ সে তার একটা ফেভারিট সাইডে মারবে, হয়তো তাকে রিড করে ফেলেছেন। কারণ এত প্রেশার থাকে ওই সময়, পেনাল্টি যে ট্রেকার তার জন্য অনেক প্রেশার থাকে। একটা গোলরক্ষক গোল হতেই পারে, কারণ হয়তো ভালো একটা শট হবে, সে গোল হওয়ার সম্ভাবনা, যার জন্য প্রেশারটা কম থাকে গোলরক্ষকের। যে শট করে তার প্রেশারটা বেশি থাকে। আচ্ছা, ফ্রান্স কিন্তু এবার ইয়েকে হারিয়ে দিয়ে তারা আসলে তৃতীয়বার কিন্তু সেমিফাইনালিস্ট হয়ে গেছে। আর সেক্ষেত্রে একটা রেকর্ডও তারা গড়েছে যে 3টা দল বিশ্বকাপে এখন পর্যন্ত মোট 8 বার তারা বিশ্বকাপে যেতে পেরেছে সেমিফাইনালিস্ট হিসেবে। জার্মানি আমরা দেখেছি, ব্রাজিলের পর তারা আসলে এসেছে। তবে আমরা দেখছি যে 2018 বিশ্বকাপ যখন জিতলো ফ্রান্স, তারপর 2022 আসলে আর্জেন্টিনার সাথে আসলে খুব মহারণ একটা ভালো একটা জনজীবন লড়াই হয়েছিল। তবে শেষ পর্যন্ত আসলে তারা নিজেদের যে হাই প্রেসিং করে শুরুতে খেলেছিল আর্জেন্টিনার সাথে, সেটা ধরে রাখতে পারেনি, শেষ পর্যন্ত টাই ব্রেকারে ম্যাচটি গড়িয়েছিল। এবারে বিশ্বকাপে আসলে মানে এই যে রেকর্ড, সেমিফাইনালিস্ট তো রেকর্ড, তবে ফাইনালের রেকর্ডটা কি আসলে তারা তৃতীয় করতে পারবে কি না সেই জায়গাটাতে? দেখুন, আমার কাছে মনে হচ্ছে যে ফ্রান্স আসলে সেরা এই বিশ্বকাপে। কেন, লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে ওরা যে 18 থেকে শুরু করেছে, 18, 22 এবং 2026, ওরা সেম প্যাটার্নে খেলছে এবং তাদের প্রোফাইলিং খেলোয়াড়গুলো দেখেন,
মানে দিনের পর দিন কিন্তু আমরা দেখছি যে ওদের অনেক ভালো মানের খেলোয়াড় আসছে ডিউ টু আপনি চ্যাম্পিয়ন্স লিগ জিতা, পিএসজি হয়ে অনেক খেলোয়াড় আছে এবং ফ্রান্স লিগটা কিন্তু এখন অন্য অন্য লিগের তুলনায় বেটার হচ্ছে। সো আমার মনে হয় যে এখানে তাদের ফিউচার প্লেয়ার এবং ফিউচার পাইপলাইন যে খেলোয়াড় একের পর এক আসা, সেটারই কিন্তু প্রতিফলন দেখছি তাদের পারফরমেন্সে বিশ্বকাপে এবং প্রতিভাগুলো উঠে আসছে। সো আমার মনে হয় যে এখানে অবশ্যই আমরা আরও দেখব যে আগামী 2030-এর বিশ্বকাপে কিন্তু এই দলটা কিন্তু যদি অ্যাভারেজ এজ দেখেন আপনার 25 লাইক দ্যাট, সো এরা কিন্তু আগামী বিশ্বকাপে কিন্তু অসাধারণ একটা দল হয়ে উঠবে। সো যত যাবে ফ্রান্স, এই দলটা কিন্তু দুর্ধর্ষ হয়ে যাচ্ছে এবং এই বিশ্বকাপে যদি বলি ওরা ডিজার্ভ করে ফাইনাল খেলার, তার প্রমাণ কিন্তু মাঠে দিচ্ছে প্রত্যেক বাই ম্যাচ। এবং এখন পর্যন্ত ফ্রান্সের মানে গোল পোস্টে ওই ধরনের শট আমরা চোখে দেখিনি এবং ওদের গোলরক্ষকের ওই ধরনের পারফরমেন্সও দেখার সুযোগ হয়নি, যে যারা এই বিশ্বকাপে আমরা প্রথম থেকে দেখে আসছি গোলরক্ষকদের পারফরমেন্স। এবং এই বিশ্বকাপটা যদি বলি গোলরক্ষকদের বিশ্বকাপ আমরা বলে থাকি, সেখানে ফ্রান্স দল এখন পর্যন্ত সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি। আচ্ছা, যদি মানে এখন আসলে বলা যাচ্ছে না কোন দল আসলে প্রতিপক্ষ হবে ফ্রান্সের, সেক্ষেত্রে স্পেন তো মানে গোলরক্ষক হিসেবেও তিনি ভালো, সিমিওনের কথা বলি এবং আজকে রাতে কিন্তু একজন গোলরক্ষককে বাদ পড়তে যাচ্ছে। আমরা যা দেখছি যে কোর্তোয়ার কথা বলবো, অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছেন, তিনিও ভালো করছেন, সিমিওনের কথা বলছি। সো আমার মনে হয় যে এই বিশ্ব কিন্তু আরও একজন গোলরক্ষককে আজ রাতে হারাতে যাচ্ছে। সো আমার মনে হয় যে সিমিওনের কথা বলছেন, অসাধারণ পারফরমেন্স। এবং ফ্রান্স কিন্তু স্পেনের কথা বলবো, কিন্তু গ্রুপ পর্যায় থেকে 32-এর যেই বেরিটা ওরা পার করে এসেছে। সো আমার মনে হয় এখানে কিন্তু সিমিওনকে কিন্তু পরীক্ষা দিতে হয়েছে, বেশ কিছু সেভ ছিল এবং অসাধারণ পারফরমেন্স করেছে। সো আমার মনে হয় আজ রাতে আরেকটা দেখতে পাবো। যে আপনি সিমনের কথা বলছেন, আমি যদি সিমনের এই চলতি বিশ্বকাপের রেকর্ডটা, তার পারফরমেন্সটা একটু দেখি গোলরক্ষকের, তিনি পাঁচটাই ক্লিন শিট রেখেছেন এবং গোল হজম একটিও করেনি। সেভ তার 9টা করতে হয়েছে। পেনাল্টি এরিয়ার ভিতর তার পারফরমেন্স ছিল 70টা ভাবে তিনি অ্যাকশন নিয়েছেন, পেনাল্টি এরিয়ার বাইরে 54, বাইরে ছিল 54। তার একটা মডার্ন গোলরক্ষক ধরেন আপনি লিভারো হিসাবে যে সেভ করা, একদম ডিফেন্ডারদেরকে হেল্প করা, সেটাই করেছে। আপনি 54 আপনি দেখেন এরিয়ার ভিতরে আছে এবং বাইরে গিয়ে মানে এরিয়ার বাইরে থেকে মানে ডি বক্সের বাইরে গিয়ে সে মানে দলকে ধরেন সাপোর্ট দিয়েছে এবং কি রোলটা প্লে করেছে। সো আমার মনে হয় সিমিওনি অসাধারণ ম্যাচ খেলছে এবং সে কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বেশ কয়েকটা ম্যাচে এবং আমরা দেখেছি তার সেভগুলো দেখেছি অসাধারণ ছিল। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি মানে বলছিলাম যে ফ্রান্স আর স্পেন যদি মুখোমুখি হয়ে যায়, আর সেই ক্ষেত্রে আসলে সেই লড়াইটা আসলে কেমন জমবে, আরেকটা চ্যালেঞ্জ দেখতে পাবো। সো আমার মনে হয় যে ফ্রান্সকে একমাত্র চ্যালেঞ্জ যদি জানাতে হয়, স্পেন আছে। আমার মনে হয় যে স্পেন যে ফুটবল খেলে, হ্যাঁ ওদের গোল গেটার আমরা বলি যে নাম্বার 9 নিয়ে ওরা একটা সবসময় ভুগছে। আমরা ফার্নান্ডো টরেজ চলে যাওয়ার পর কিন্তু ওই ধরনের নাম্বার 9 দেখতে পাইনি। সো আমার মনে হয় যে এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে যদি ওরা আজকের বাধা টপকাতে পারে, বেলজিয়ামের বাধা, তাহলে অবশ্যই একটা দুর্দান্ত ম্যাচ দেখতে পাবো আমরা। যেহেতু রাতে বেলজিয়াম এবং স্পেনের লড়াই, তাহলে আসলে বেলজিয়ামের যিনি গোলরক্ষক আছেন তার রেকর্ডটা আমরা একটু দেখতে চাই। তার রেকর্ড আসলে খুব বেশি স্পেনের মতো ভালো না, তবে তিনি ক্লিন শিট একটি ম্যাচে রাখতে পেরেছেন, গোল হজম করতে হয়েছে 13টি এবং সেভ তাকে 92টি করতে হয়েছে। পেনাল্টি এরিয়ার ভিতর তার পারফরমেন্স ছিল 75%, বাইরে ছিল 54। এই যে যেটা বলছিলাম যে স্পেনের থেকে যোজন আসলে পিছিয়ে, যেমন স্পেনের গোলরক্ষককে সেভ করতে হয়েছে মাত্র 9টি, তাকে করতে হয়েছে আরো 92টি। সো এখানেই তো আপনি কোর্তোয়ার পারফরমেন্সটা দেখেন, আপনি কোর্তোয়া কিন্তু 92টা সেভ করেছে। সো আপনি একটা ম্যাচে একটা 13টা গোল খেয়েছে, বিপরীতে 92টা সেভ, তো অসাধারণ পারফরমেন্স আপনি যদি দেখেন। সো আমার মনে হয় যে কোর্তোয়া অবশ্যই এস্টাবলিশড গোলরক্ষকের একজন। আমরা দেখি ওয়ার্ল্ড ফুটবলে এবং রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচ খেলেন। সো অসাধারণ গোলরক্ষক এবং এই বিশ্বকাপে আমরা জানি যে বেলজিয়াম দলটাকে নিয়ে যারা প্রত্যাশা করত, সেই প্রিভিয়াস যে দলটা, সেই দলের অনেক খেলোয়াড় কিন্তু এখন বয়সের একটা ব্যাপার আছে। সো আমার মনে হয় তারপরেও তারা কিন্তু ওভারঅল এখন পর্যন্ত যে ম্যাচ খেলে, আজকে কোয়ার্টার ফাইনালে আমরা দেখতে পাবো ম্যাচটা স্পেনের সাথে। সো এখানে লুকাকুর কথা বলবো স্পেশালি, প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ গোল করে যাচ্ছেন। সো অবশ্যই একটা চ্যালেঞ্জ আজকের ম্যাচটা কোর্তোয়ার জন্য এবং কোর্তোয়া এবং সিমিওনের জন্য। এবং কোর্তোয়ার হাইটটা ভালো থাকাতে হয়তো সেফটা তিনি খুব মানে
ওইভাবে করতে তার হয়তো বা কষ্ট হয় না। দেখুন এই বিশ্বকাপে আমরা যদি দেখি এইজেড গোলরক্ষক, মানে গোলরক্ষকদের হাইটটাও তো আসলে ম্যাটার করে। হ্যাঁ অবভিয়াসলি হাইট তো একটা ম্যাটার করে, এবং আপনি গোলরক্ষক দেখেন, আপনি ভোজিনা থেকে শুরু করেছে 37 বছর বয়স্ক এলরোমের কথা বলি, কুয়াসার গোলরক্ষক, এখন অ্যালিসন চলে গেছে, অ্যালিসনের পর যদি বলি কোর্তোয়ার কথা বলি। সো আমার মনে হয় যে ওভারঅল গোলরক্ষকরা কিন্তু 30-এর পর তাদের পারফরমেন্স গ্রাফটা অনেক উপরে যায় এবং তাদের ম্যাচিউরিটি অনেক থাকে। সো আমার মনে হয় কোর্তোয়ার মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং সিমিওনের কথাও বলবো। সো অসাধারণ দুজন গোলরক্ষক। সো আজকে কিন্তু বিশ্ব আরেকটা গোলরক্ষককে আমরা হারাতে যাচ্ছি বিশ্বকাপ থেকে। সো আমার মনে হয় যে এই ম্যাচটা কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ হবে, দুই গোলরক্ষকের জন্য একটা চ্যালেঞ্জিং একটা ম্যাচ হতে যাচ্ছে এবং স্মরণীয় একটা ম্যাচ হয়ে থাকবে। Obviously. এই ম্যাচের সম্ভাব্য একাদশটা আসলে কেমন হতে পারে, কোন কোচ কিভাবে সাজাতে পারেন সেটা তো আসলে ম্যাচের আগ মুহূর্তে জানা যাবে। তবে আমরা একটা সম্ভাব্য একাদশ সাজিয়েছি, সেটা দেখব বিরতির পর। ওকে দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। বিপ্লব দা, আমরা তো এবার এতক্ষণ গোলরক্ষকের আসলে মুখোমুখি লড়াইটা দেখছিলাম যে কোন গোলরক্ষক কতবার আসলে নিজেদের ডেরাটা আগলে রাখতে পেরেছেন। আমরা যদি একটু একাদশটা দেখতে চাই, আসলে কারা কোন একাদশ সাজিয়েছেন, এবং ফুয়েন্তে কিন্তু বলেছেন যে বেলজিয়ামকে আসলে সমীহই করেছেন তিনি। আপনি যদি একটু কোনো পরিবর্তন কি করতে চান কিনা? দেখুন আমার কাছে মনে হয় যে অসাধারণ একটা দল। আপনি যদি মিডফিল্ডে দেখেন, পেদ্রি, রদ্রি, পেড্রো পেরো, এবং গুয়ার্দিওলা বেশ দুর্দান্ত ছন্দে রয়েছে, সুযোগ পেলে গোল করে দিচ্ছেন। আরজাবাল, লামিনী ইয়ামাল, এই দলটা অসাধারণ একটা দল। আপনি মিডফিল্ড দেখুন, দলটা যদি ধরেন, বেলজিয়াম দলটা, ডি ব্রুয়েন 35 ইয়ার্স ওল্ড অলরেডি। হ্যাঁ, মিডফিল্ডে যদি ধরেন টোটাল ছড়ি ঘুরাবে হলো আপনার ফ্রান্স টিম। এখানেই ধরেন সব কিছু ফ্রান্সের মূল আক্রমণ যত কিছু হয় এই যে মিডফিল্ড থেকে। হ্যাঁ, এবং কুকুরের কথা বলছি, আপনার লেফট উইং থেকে বেস্ট লেফট ব্যাক এখন ওয়ার্ল্ডের। সো আপনার আশরাফ হাকিমির পর যদি লেফট ফুল ব্যাক বলি, কুকুরের কথা বলি, অসাধারণ খেলছে, এবং প্রত্যেকটা অ্যাটাক কিন্তু ওকে দিয়ে হয়, লেফট সাইড দিয়ে কিন্তু অ্যাটাকগুলো করে। সো আমার মনে হয় যে এখানে লাপোর্তো, পেদ্রি এবং পাও কুবার্সির কথা বলবো, যে অসাধারণ। ওদের ডিফেন্স লাইন থেকে শুরু করে অ্যাটাকিং সাইডটা যদি বলি, একমাত্র নাম্বার 9 পজিশনে আমরা যদি বলি, এই জায়গাটায় ধরেন সবাই মিস করে যে একটা রিয়েল নাম্বার নেই। সো তারপরও ধরেন মিকেল এয়ারজাবালের কথা বলি, অলরেডি ধরেন ও গোল করেছে, দুটো গোল দেখেছি ওর। সো আমার মধ্যে রুদ্রি এবং দানি অলবোর কথা বলবো, অসাধারণ এদের যে কম্বিনেশন, অসাধারণ কম্বিনেশন। লামিনী ইয়ামালের কথা আর কি বলবো, সে তো অলরেডি নিজেকে প্রুভ করেই চলছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে লামিনী ইয়ামাল এই ম্যাচে আসলে কতটা আলো ছড়াতে পারবে? তবে আমি উইলিয়ামসকে মিস করছি। উইলিয়ামস যদি আসে, হয়তো ইনজুরি আছে আমার মনে হয়। সো আমার মধ্যে অসাধারণ, টিমটা অসাধারণ, এই দলটা যে কাউকে হারানোর মতো সক্ষমতা থাকে। এবং দাদা, 35টা ম্যাচে কিন্তু অপরাজিত থেকে কিন্তু বিশ্বকাপে স্পেন এসেছে। ফুয়েন্তের আন্ডারে আমরা দেখেছি 2 বছর আগে তারা ইউরো জিতেছে। সেই ক্ষেত্রে আসলে ফুয়েন্তেও কিন্তু বলছে যে বেলজিয়ামকে ফাইনালিস্ট হিসেবে তিনিও দেখছেন, তার দলকে কিন্তু তিনিও আসলে সাবধান করে দিয়েছেন। দেখুন, নকআউট স্টেজে ধরেন আপনার ম্যাচ, এই ম্যাচটা যারা জিতবে তারাই সেমিফাইনালে যাবে। সো দলের সম্ভাব্য যদি, হ্যাঁ দেখেন ওভারঅল এই যদি বলি, অসাধারণ একটা একদম পারফেক্ট একটা দল এই স্পেন টিম, এবং এই দলের তরুণ খেলোয়াড়, বেশিরভাগই তরুণ খেলোয়াড়। সো হয়তো বেলজিয়াম টিমটা যে দলটা আছে, ওদের এভারেজ এজ যদি আপনি ধরেন 13 ইয়ার, অ্যাবাউট 30 লাইক দ্যাট। সো আমার মনে হয় যে এখানে আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। অপোনেন্ট হিসাবে যদি আপনি স্পেনকে নেন, অবশ্যই আপনার চ্যালেঞ্জটা অনেক বড়, আর হারাতে হলো তাদের বেস্ট পসিবল পারফরমেন্স করতে হবে। হ্যাঁ, দিন শেষে আমি একটা জায়গায় এগিয়ে রাখবো ধরেন বেলজিয়ামকে, সেটা হলো তাদের স্ট্রাইকিং সাইডটা। এবং আপনার পারফরমেন্স যদি বলি, যে লুকাকুর কথা বলি, সুপার সাব হিসাবে এসে প্রত্যেকটা ম্যাচে কিন্তু সে নিজেকে আলাদাভাবে চিনিয়ে দিয়েছে, এবং বেলজিয়ামের কোচ কিন্তু অলরেডি ধরেন লুকাকুকে কিন্তু সুপার সাব হিসাবে নামাচ্ছে, এবং অসাধারণ দলটা কিন্তু খারাপ না। একমাত্র মিডফিল্ডে আমি যদি বলি ডি ব্রুয়েনের কথা বলবো, একটু ওভার এজে 35 ইয়ার্স ওল্ড, যেটা আমরা ক্যাসিমিরোকে দেখছি। সো এই ম্যাচটা স্পেনের কাছে, স্পেন তো অবভিয়াসলি আমরা দেখি বল পজিশনে অসাধারণ ফুটবল খেলে। সো এখানেই ধরেন মেইন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এই বেলজিয়ামকে, এবং বল পজিশনে যখন স্পেন থাকবে, আপনার যখন অ্যাটাকিংয়ে যাবে, রিগেইন করা,
এটাই কিন্তু তাদের জন্য দুঃসাধ্য হয়ে যাবে। এবং এই ম্যাচে তারা যদি ঠিকমতো তারা ডিফেন্সটা করতে পারে, অ্যাটাকিং সাইডে অবশ্যই ধরেন আপনার বেশ কয়েকটা খেলোয়াড় আছে যারা গোল করে ম্যাচ বের করার মতো সক্ষমতা আছে বেলজিয়ামের দলের। আপনার টিমটা কিন্তু খারাপ না, টিমটা অসাধারণ একটা দল, এবং একমাত্র ডি ব্রুয়েন ছাড়া যারা আছে তারা কিন্তু ম্যাচ বাই ম্যাচ প্রমাণ করে যাচ্ছে। ডি ব্রুয়েন যদি তার বেস্ট পসিবল পারফরমেন্সটা করতে পারে, অবশ্যই চ্যালেঞ্জে ফেলতে পারে বেলজিয়ামকে। আমরা দেখছি যে গ্রুপ পর্ব থেকে কিন্তু খুব অসাধারণ কিছু খেলেনি স্পেন, তবে তারা নিজেদের ডেটাকে সামলেছে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে আসলে তারা যেভাবে আসলে দাপট দেখিয়ে পরবর্তী রাউন্ডে এসেছে, সেটা আসলে অন্য দলের জন্য একটু ভাবনার বিষয়। যুক্তরাষ্ট্রের সাথে অসাধারণ ফুটবল খেলেছে ওরা, একদম যুক্তরাষ্ট্রের 4-1 গোলে হারিয়ে দিয়েছে, অনেকটা উড়িয়ে দিয়েছে। সো আমার মনে হয় যে এই দলটার উপর আস্থা রাখতেই পারে বেলজিয়াম, এবং দলের ধরেন আপনার গোলকিপিং পজিশন থেকে শুরু করে ডিফেন্স লাইনে ওরা ভালোই ফুটবল খেলছে, এবং অপোনেন্টকে অবশ্যই তারা চ্যালেঞ্জ জানাতে পারছে। এবং মিডফিল্ডটা, বিশেষ করে মিডফিল্ডের কথা বলবো, ডি ব্রুইন কিন্তু সব কিছু, ওদের কি প্লেয়ার। আমরা জানি যে ডি ব্রুইন এখন পর্যন্ত তার যাচ্ছে বেস্ট পসিবল ম্যাচটাই খেলে যাচ্ছে, এবং এখন পর্যন্ত এই বেলজিয়াম আসার পিছনে মানে আজকে রাতের ম্যাচে আসলে কার মানে কোন জায়গাটাতে আসলে কে কার মুখোমুখি হবে ডিফেন্স, কারণ আমরা দেখছি স্পেনের ডিফেন্স খুবই স্ট্রং তারা আসলে সেই জায়গায় আসলে একটা গোল আসলে সিমনকে করতে হয়নি, সেক্ষেত্রে আসলে ডিফেন্সকেই তো আসলে ভেদ করে আসলে গোলরক্ষকের মুখোমুখি হতে হয় স্ট্রাইকারদের। হয়তো লাস্ট ম্যাচগুলো যদি দেখেন স্পেন কিন্তু যাদের সাথে খেলেছে গোলরক্ষক বিশেষ সিমিওনে কিন্তু বেশ কিছু সেভ আছে, আমরা দেখেছি অলরেডি 5টা ক্লিন শিট রেখেছে অলরেডি যে ম্যাচগুলো, প্রত্যেকটা ম্যাচ তারা ক্লিন শিট রেখেছে। সো আমার মনে হয় যে আজকে চ্যালেঞ্জ যদি হয়, হ্যাঁ, অ্যাটাকিং সাইডে যদি বলি, আপনার লুকাকুকে অবশ্যই আপনার গণায় ধরতে হবে, এবং সুপার সাব হিসাবে আসবে হয়তো সেকেন্ড হাফে গিয়ে, এবং কোচ তাকে ওই সময়টাই মনে হয়েছে তার বেস্ট পসিবল পারফরমেন্সটা দিতে পারবে দেখে কিন্তু প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ গোল করে যাচ্ছেন। সো আজকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, কারণ বেলজিয়াম দলের অ্যাটাকিং সাইডটা খারাপ না, আপনার ডোকো আছে এক সাইডে অসাধারণ খেলছে। সো আমার মনে হয় যে আমরা লেটস সি, আমরা আজকে একটা চ্যালেঞ্জিং ম্যাচ দেখতে পাবো। এবং এই ম্যাচটা ধরেন আপনার যদি স্পেন যদি তাদের প্রত্যেক ম্যাচের মতো যদি মিসগুলো না করে, আমার মনে হয় স্পেন একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে যাচ্ছে, বিশেষ করে বেলজিয়ামের সাথে। আচ্ছা, আমরা আরো বিশ্লেষণ করব, তবে আসলে দু দলের অনেকবার বিশ্বকাপ ছাড়াও আমরা দেখেছি প্রীতি ম্যাচ রয়েছে, অনেক টুর্নামেন্টে তারা মুখোমুখি রয়েছেন, তবে বিশ্বকাপেও বাছাই পর্ব সহ মূল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও কিন্তু তারা লড়াই করেছিল। আমরা যদি একটু দেখি সেই জায়গাটাতে আসলে বেলজিয়াম কিন্তু একবার হারিয়েও দিয়েছিল নকআউটে, সেই জায়গাটা আমরা যদি একটু দেখতে চাই, সেক্ষেত্রে 1968 সাল থেকে তাদের মধ্যে দু দলের মধ্যে লড়াই শুরু হয়েছিল, এবং প্রথম ম্যাচেই তাদের ড্র হয়েছিল 1-1 ব্যবধানে, সেটা বিশ্বকাপের বাছাই পর্ব ছিল। এবং 1969 সালে আমরা দেখছি যে হার 2-1 ব্যবধানে। 1986 সালে যেটা বলছিলাম যে কোয়ার্টার ফাইনালে দু দলের মুখোমুখি লড়াই কিন্তু একবার বেলজিয়াম কিন্তু হারিয়ে দিয়েছিল, এটা পেনাল্টি শুটআউটের বিষয়টা আমরা আসবো, তবে এই পরিসংখ্যানটা একটু দেখতে চাই। 1990 সালে জয় পেয়েছিল স্পেন, 2-1 ব্যবধানে তারা হারিয়েছিল বেলজিয়ামকে। 2004 সালে আমরা দেখছি জয় পেয়েছে এবং 2-0 ব্যবধানে, এবং এরপরেও আরো তারা দু দলের মুখোমুখি হয়েছিল এরপরেও অনেকবার, এবং সবশেষ 2016 সালে সম্ভবত তারা মুখোমুখি হয়েছিল এর বিশ্বকাপে আসার আগে। 2005 সালে স্পেন জয় নিয়ে মাঠ ছেড়েছিল, 2-0 ব্যবধানে তারা স্কোরটা করেছিল তখন বেলজিয়ামের বিপক্ষে। 2008 সালেও জয় নিয়ে ছেড়েছিল, একটি গোল করতে পেরেছিল, বিপরীতে দুইটি গোল করে আসলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল সেই ম্যাচে, সেই ক্ষেত্রে আসলে তারা জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে, এবং 2009 সালের বিশ্বকাপে 5-0 ব্যবধানে তারা জয় পেয়েছে। ওইটা বড়, এটা বিশ্বকাপ ছিল না, 2009 বিশ্বকাপ ছিল না আমার মনে হয়, এটা 2010 বিশ্বকাপ ছিল, 10 বিশ্বকাপ ছিল, জি 2010 বিশ্বকাপ ছিল। সো আমার মনে হয় যে এই পরিসংখ্যান আসলে অবশ্যই স্পেনকে এগিয়ে রাখবে। পরিসংখ্যানটা যদি দেখেন, আমরা 2010 বিশ্বকাপ থেকে কিন্তু টিকি টাকা ফুটবল, 2010 থেকে যদি দেখি টিকি টাকা ফুটবলের জন্য কিন্তু স্পেন বিখ্যাত, এবং স্পেন যে ফুটবলটা খেলছে তা কিন্তু সবার মানে নজর কাড়া ফুটবল ছিল। সো আমার মনে হয় যে তখনের যে একটা পরিসংখ্যান আর এখন কিন্তু স্পেনের ফুটবল, ওরা কি ফুটবলটা খেলে সবাই কিন্তু একটা ধারণা আছে তাদের। যদি ওই যে টিকি টাকা ফুটবলটাকে ব্লক করে দিতে পারে, এবং বিশেষ করে মিড ব্লক থেকে যদি এই জিনিসটা করতে পারে পারফেক্টলি বেলজিয়ান টিম, এবং বেলজিয়াম রিগেইন করে যদি অ্যাটাকে হাই প্রেসিং ফুটবলটা যদি স্পেসগুলো ক্রিয়েট করে যদি সুযোগগুলো
কাজে লাগাতে পারে, আমার মনে হয় আজকের ম্যাচ কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে আমার কাছে মনে হয় যে স্পেন। সেক্ষেত্রে স্পেনের ডিফেন্স লাইন ভেদ করে আসলে বেলজিয়ামের স্ট্রাইকাররা কি আগাতে পারবে কিনা? অবভিয়াসলি তাদের সেই সক্ষমতা আছে। আপনি দেখেন বেশ কয়েকটা ম্যাচ আমরা দেখেছি লাস্ট, আপনার যদি ইউএসএ কিন্তু ভালো ফুটবল খেলেছি, ইউএসএর ফুটবল যদি দেখেন ইউএসএকে তারা কিন্তু 4-1 গোলে হারিয়ে দিয়েছে। সো আমার মনে হয় যে ম্যাচ বাই ম্যাচ তারা কিন্তু প্রুভ করে যাচ্ছে, এই বিশেষ করে বেলজিয়াম। সো আমার মনে হয় যে হ্যাঁ, স্পেন আমরা জানি যে তারা পজিশন নিয়ে খেলতে পছন্দ করে এবং তারা কিন্তু কুইক কাউন্টার অ্যাটাকগুলো যে হাই প্রেসিং ফুটবলের পাশাপাশি কিন্তু ধরেন নিজেরা পজিশনিং ফুটবলটা বেশি খেলে এবং নিজেদের কাছে বলটা রাখতে পছন্দ করে। সো আমার মনে হয় যে এখানে প্রচুর রানিং করতে হবে, বিশেষ করে বেলজিয়াম টিমকে প্রচুর রানিং করতে হবে এবং স্পেন থেকে বলটাকে নিয়ে আবার অ্যাটাকে যাওয়া এবং স্পেসগুলো ক্রিয়েট করে যদি সুযোগগুলো পায় সেই সুযোগগুলো কাজে লাগানো। কিন্তু বিশেষ করে বেলজিয়াম দলের অবশ্যই আপনার ভালো স্ট্রাইকার আছে, যে স্ট্রাইকারগুলো বিশেষ করে ডোকো এবং আমরা যদি দেখি লুকাকুর মতো খেলোয়াড় হয়তো চেঞ্জে এসে তার বেস্ট পসিবল গোল করে যাচ্ছে একদম ম্যাচ বাই ম্যাচ। তো আমার মনে হয় যে এখানে টেলেসমাস আছে, অনেক ভালো স্ট্রাইকার আছে, আমার মনে হয় যে সুযোগগুলো পেলে অবশ্যই তারা কাজে লাগাতে পারবে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে ফ্রান্সে আজ প্রথমার্ধে আসলে অ্যাটাক করে আসলে সেই সফলতাটা পায়নি, পরবর্তীতে নির্ধারিত হয়েছে দ্বিতীয়ার্ধে গিয়ে। তবে এইবার যদি দ্বিতীয়ার্ধ ম্যাচ ভাগ্যটা সেভাবে আসলে নির্ধারণ না হয়ে থাকে, ম্যাচের ফলাফল ওই জায়গায় টাই ব্রেকার আসলে কারা শক্তিশালী হবে? দেখেন টাই ব্রেকার জায়গাটা অনেকটা ভাগ্য নির্ভর। আপনি যদি বলেন যে ভাগ্যের কিছুটা আছে এবং এখানে ধরেন গোল করারও যদি দেখেন আপনি গোল। সো আমার মনে হয় যে এখানে অবশ্যই যদি ম্যাচটা টাই ব্রেকারে যায়, আমার কাছে মনে হয় যে কোর্তোয়ার একটা সুযোগ আছে, কোর্তোয়াকে আমি এগিয়ে রাখবো। আমার কাছে মনে হয় যে কোর্তোয়া। আজকে ফলাফলটা যদি একটু জানতে চাই, মানে কাদের দিকে আপনি এগিয়ে রাখবেন? আমি জাস্ট এটাই বলবো যে ম্যাচটা যদি 90 মিনিটে যদি গোল না হয়, ট্রাইব্রেকারে যায়, তাহলে অবভিয়াসলি আমি বেলজিয়ামকে এগিয়ে রাখবো, ট্রাইব্রেকার যদিও। আর যদি 90 মিনিটের ম্যাচে যদি স্পেন যে সুযোগগুলো যদি কাজে লাগাতে পারে, স্পেন ম্যাচটা জিতবে। আচ্ছা, আর ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই যে বিশ্বকাপে আসলে তো আসলে আলো ছড়ায় খেলোয়াড়রা, তবে এবার একটু ব্যতিক্রম দেখছি। তবে বিশ্বকাপে আসার আগে তো ক্লাব পর্যায়ে আসলে ফুটবলাররা খেলে থাকে নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য, সেই জায়গাটাতে ওটাই কি আসলে উন্নতির জায়গা, নাকি অন্য জায়গায় বয়সভিত্তিক ফুটবলটাকেও আসলে কাজে লাগানো বা মনোযোগ দেওয়ার ক্ষেত্রে রয়েছে? দেখুন, বয়সভিত্তিক ফুটবল তো অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। এখান থেকে প্লেয়ার তৈরি হবে, পাইপলাইন তৈরি হবে বিশ্বকাপ মানে ফিউচারের জন্য, ন্যাশনাল টিমের জন্য। সো এই বিশ্বকাপে যদি দেখেন অনেক খেলোয়াড় আছে, বিশ্বকাপ এমন একটা মঞ্চ যেখানে অনেকেই প্রমাণ করে যাচ্ছে। আমরা কিন্তু এই বিশ্বকাপে গোলরক্ষকদের যদি কথা, স্পেশালি আমি গোলকিপারদের কথা বলি, যে এই যে ধরেন আপনার এল রোমের কথা বলি, ভজিনার কথা বলি, ওরা কোন ক্লাবে খেলে আপনি দেখেন, এই বিশ্বকাপ শুরু হওয়ার আগে কেউই চিনত না। সো আমার মনে হয় যে পর্তুগিজ লিগে সেকেন্ড টায়ারে ভজিনার মতো একটা খেলোয়াড় খেলেছে। সো ওই দল থেকে আসার পর, বিশ্বমঞ্চে আসার পর তার দেশকে যে পরিচিতি করেছে এবং নিজেকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে, এটাই কিন্তু একটা প্রমাণ, একটা প্ল্যাটফর্ম। তো বিশ্বকাপে এমন একটা মঞ্চ যেখানে একদম আনকোরা একটা খেলোয়াড়কে সুপারস্টার বানিয়ে দিচ্ছে। সো আমার মনে হয় এটাই বিশ্বকাপের জন্য আসলে অনেক অপেক্ষা করে থাকেন তারা, 4 বছর পর পর যেহেতু অনুষ্ঠিত হয়। বিপ্লব দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আলোচনা করার জন্য। আপনাকে। দর্শক, নিচ্ছে আরো একটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত এখন মাঠে। দর্শক, এখন জানিয়ে দিতে চাই আজকের কুইজ। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সে নকআউটে গোল করার রেকর্ড কোন খেলোয়াড়ের? এ ক্রিস্টিয়ানো রোনালদো, বি লিওনেল মেসি, সি রজার মিলা এবং ডি রোনালদো নাজারিও। আপনার উত্তর পাঠাতে EKHON স্পেস QZ স্পেস 30 এ অথবা বি অথবা সি অথবা ডি। আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে। বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার। এয়ার স্টোর সৌজন্যে বিজয়ীরা পাবেন ঢাকা কক্সবাজার ঢাকা বিমান এয়ার টিকিট। এছাড়া হোটেল রেনেসা ঢাকা গুলশান হোটেলের পক্ষ থেকে থাকছে 10 জন ভাগ্যবান কাপল পাবেন বুফে ব্রাঞ্চ অথবা লাঞ্চ অথবা বুফে ডিনার ভাউচার। এই ছিল এখন মাঠের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।